আড়ালে থেকেই মৃত্যুবরণ করেন বাংলার প্রথম মহিলা সঙ্গীত পরিচালক। বিস্তারিত থাকছে তার সম্পর্কে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও আপনি কোথা থেকে, কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক। প্রতিটি আনন্দে আবেগঘন মুহূর্তে বাঙালি মন গেয়ে ওঠে শোনো গো দক্ষিণে হওয়া কিংবা বর্ণে গন্ধে ছন্দে গীতিতে। আমি টাকডুম টাকডুম বাজাই বা বিরহ বড় ভালো লাগে প্রভৃতি গানগুলিও সমান জনপ্রিয় তার। গানের নামগুলি শুনেই মনে পড়বে শচীন কর্তার নাম, তাঁর সেই লাস্যময় আবেগময় নিবেদন। কিন্তু এই গানগুলির গীতিকারের নাম সেই একই উৎসাহে কাউকে নিতে দেখা যায় না। আজকের ইন্টারনেটের যুগেও অনায়াসে গানগুলিকে এসটি বর্মনের গান বলে চালিয়ে দেওয়া সহজ কাজ। কেউ সামান্য সন্দেহ প্রকাশও করবে না, কারণ গানে সুর দেওয়া তো দূরের কথা, বরাবর পুরুষ সুরকারদের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছেন মহিলা সঙ্গীত শিল্পীরা। তবুও স্টিরিওটাইপ ভেঙেছেন এই মহিলারাই। উপরের গানগুলির কথা শচীন দেববর্মনের স্ত্রী রাহুল দেববর্মনের মা মীরা দেববর্মনের। মীরা দেবী জন্মেছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের কুমিল্লা জেলায়। দাদু দিদিমার বাড়িতে তাঁর বড় হওয়া। কলকাতায় বসবাস করার সময় শুরু হয় পড়াশোনার সঙ্গে সঙ্গে সঙ্গীতের তালিম। সঙ্গীতাচার্য সুরেন্দ্রনাথ দেবের কাছে কীর্তন এবং ঠুমরি শিক্ষা লাভ করেন তিনি। অনাদি দস্তিদারের কাছে শেখেন রবীন্দ্রসঙ্গীত। শান্তিনিকেতনে অমিতা সেনের কাছে করেছিলেন নৃত্য চর্চা। বিশ্বদেব চট্টোপাধ্যায়ের কাছেও তালিম নিয়েছেন সঙ্গীতের। এলাহাবাদ নিখিল ভারত সঙ্গীত সম্মেলনে শচীন দেববর্মনের সঙ্গে তার পরিচয় হয় ও তারপরেই বিবাহ হয়। শচীন কর্তার স্ত্রী মীরা দেববর্মন ৭১ সালে মুক্তিযুদ্ধের শেষে ছুটে গিয়েছিলেন বাংলাদেশে। নারীর টান বলে কথা। যখন ফিরছিলেন গ্রামের পুকুর পাড় দিয়ে দেখলেন একটি ১৪-১৫ বছরের মেয়ে পুকুর পাড়ে বসে ডিক্সি মেরে মেরে কাঁদছে। জিজ্ঞেস করায় মেয়েটি বলল তার সবে বিয়ে হয়েছে, ভাইয়ের আসার কথা বাপের বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য। সকাল থেকে অপেক্ষা করে করে খুব ক্লান্ত সে, অথচ ভাইয়ের দেখা নেই। বাড়ি ফিরেই সংবেদী হৃদয় নিঙুড়ে বেরিয়ে এলো, কে যাস রে ভাটি গাং বাইয়া, আমার ভাই ধনরে কইও হাই নিয়ত আইয়া। মীরা দেববর্মন। পণ্ডিত বিশ্বদেব চট্টোপাধ্যায়ের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেওয়ার পর কীর্তন ও ঠুমরি শিক্ষা পর্ব সঙ্গীতাচার্য ধীরেন্দ্রনাথ দেবের কাছে। রবীন্দ্রসঙ্গীত সহ গানের আরও অনেক ধারাতেই মীরার অনায়াস স্বাচ্ছন্দ্য ছিল। ছেলে রাহুল দেববর্মনের জন্মের পর তাঁরা চলে যান মুম্বাইতে। ১৯৪৫ সালে অল ইন্ডিয়া রেডিও অডিশনে উত্তীর্ণ হয়ে রেডিওতে গজল ঠুমরি পরিবেশন করতেন মীরা দেবী। স্বামীর সঙ্গে রেকর্ড করেছেন বহু গান। এই সময় সঙ্গীত পরিচালক হিসাবেও তার নতুন যাত্রা শুরু হয়। বিভিন্ন হিন্দি ছবিতে সহকারী সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করেছিলেন তিনি। বলা বাহুল্য, সেই সময় বাংলা গানের জগতে মহিলা সঙ্গীত পরিচালক ছিল না বললেই চলে। সেই ৩০-এর দশকে মহিলা সঙ্গীত পরিচালক হিসাবে ভারতীয় সিনেমা পেয়েছিল জর্দানবাই ও সরস্বতী দেবীকে। পরবর্তীকালে নীতা সেন, বাঁশরী লাহিড়ী প্রমুখের মতো বাংলা ছবির মহিলা সুরকারদের কথা কোথায় হারিয়ে গিয়েছে কেউ জানে না। শেষ জীবনে পুত্র ও স্বামীর মৃত্যুশোক তাকে মানসিক ভারসাম্যহীনতায় পৌঁছে দিয়েছিল। বন্ধ হয়ে গিয়েছিল কথা। স্বামীর গানের রেকর্ড শুনলে নড়েচড়ে বসতেন। মুম্বাইয়ের একটি বৃদ্ধাশ্রমে মৃত্যু হয় তাঁর ২০০৭ সালে। ত্রিপুরা সরকার মীরা দেববর্মনকে কোনো একটা সাম্মানিক পুরস্কার দিতে গেলে সান্তাক্রুজের বাড়িতে তার খোঁজ পাওয়া যায় না। বহু কষ্টে অনেক খুঁজে সেই বৃদ্ধাশ্রমে পাওয়া যায় অশীতিপর মীরাকে। এমনকি বৃদ্ধাশ্রমের মালিকও সেদিনই প্রথম জানতে পারেন যে তার বাড়িতে ধুকে ধুকে এতগুলো বছর কাটিয়ে দিয়েছেন অসংখ্য কালোজয়ী গীতি কবিতা স্রষ্টা মীরা দেববর্মন। চলচ্চিত্র ও চলচ্চিত্রের বাইরে মীরা দেববর্মনের গাওয়া ও লেখা অনেকগুলো গান জনপ্রিয় হয়। তাঁর লেখা উল্লেখযোগ্য গানগুলো হলো কে যাস রে ভাটি গাং বাইয়া, তাক দুমাদুম বাজাই বাংলাদেশের ঢোল, না আমারে শশী চেও না, বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয় দিয়েছে দোলা, বিরহ বড় ভালো লাগে, রাতের আতরে ভিজাইয়া আদরে, শোনো গো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি, ও বাঁশি ঘাটে লাগাইয়া ডিঙা পান খাইয়া যাও, নিটল পায়ে রিনিক ঝিনিক,
পায়েলখানি বাজে, সুবল্লে বল। বন্ধুরা, এগুলির মধ্যে আপনাদের পছন্দের গান কোনটি সেটিও কমেন্ট বক্সে জানাতে পারেন। মীরা দেব বর্মন যে শুধু তার স্বামী শচীন দেব বর্মনের গানের নোটেশন সংরক্ষণের মধ্যে সীমাবদ্ধ ছিলেন তাই নয়, স্বামী ও পুত্রের চরম উৎকর্ষে পৌঁছে দেওয়ার মাপকাঠি নির্দিষ্ট করেছিলেন। অবশ্যই নিজেকে প্রচারের আলোয় না নিয়ে এসে থেকেছেন আড়ালে। অসামান্য সঙ্গীতের বোধ ও শিক্ষা তাঁর ছিল। তিনি ছিলেন একাধারে গীতিকার, সঙ্গীতশিল্পী ও নৃত্যশিল্পী। প্রতিভা নিয়ে জন্মেছিলেন, সেই সঙ্গে যুগের তুলনায় সঠিকভাবে তালিমও পেয়েছিলেন। কেবলমাত্র শচীন দেব বর্মনের স্ত্রী বা রাহুল দেব বর্মনের মা ছিলেন কি তিনি? শি ওয়াজ আ জেম। শাস্ত্রীয় সঙ্গীতে তুখোর জ্ঞান সম্পন্ন গায়িকা, নৃত্যশিল্পী, রবীন্দ্রসঙ্গীতেও সমান দক্ষতা। গানের কথাকার হিসাবে আধুনিক মনস্কতা, শব্দের ব্যবহার, মাটির কাছাকাছি থাকার প্রবণতা, অবাক হতে হয়। অ্যাসিস্ট্যান্ট মিউজিক ডিরেক্টর হিসাবেও চমক দেওয়ার মতো সুরের বিভা ছিল তাঁর। শচীন দেব বর্মনের যে গানগুলোর সুরের আবেশে মাতাল হই ও নিয়ত গুনগুন করি, সেগুলোর অনেক সুরই মীরা দেব বর্মনের সহায়তায় তৈরি হয়েছে। 1937 সালে এলাহাবাদ মিউজিক কনফারেন্সে তার দেখা হয়েছিল শচীন দেব বর্মনের সঙ্গে। তার প্রতিভায় মুগ্ধ হন শচীন দেব। বিয়ে হয় 1938 সালে। বয়সের পার্থক্য ছিল অনেকটাই। এছাড়া শচীন দেব ছিলেন ত্রিপুরা রাজ পরিবারভুক্ত। তাই আপত্তি উঠেছিল, ঝড় উঠেছিল দুই পরিবার থেকেই। কিন্তু দুজনেই ছিলেন অনড়। তাই শুভ অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল সাড়ম্বরে। শচীন দেব বর্মন এসেছিলেন ঘোড়ায় চড়ে, হাতে ছিল তরবারি। বসেছিল নহবতখানা, বাজিয়েছিলেন আলী হোসেন খাঁ। রাহুল দেব বর্মনের জন্ম 1939 সালের জুন মাসে। বিবাহ বছরেই অল ইন্ডিয়া রেডিও কলকাতা থেকে অডিশন দিয়ে উত্তীর্ণ হলেন মীরা। শুরু করলেন পড়াশোনাও। আইএ পরীক্ষায় বসলেন, কিন্তু সঙ্গীতের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অনেক আগেই, তাই পড়াশোনায় ইতি দিয়ে সঙ্গীতের পথ ধরেই হাঁটলেন। ইতিমধ্যে শচীন দেব বর্মন তার সঙ্গীতের অভিমুখ বম্বের দিকে নির্দিষ্ট করলেন। আর এক নতুন অধ্যায় শুরু হলো। বম্বে গিয়ে মীরা দেবী ফয়াজ মোহাম্মদ খানের কাছে আবার তালিম নিতে শুরু করলেন। সঙ্গীতের পিপাসা ছিল অসীম। নিজেকে সমৃদ্ধ করার প্রয়াস চলছিল নিরন্তর। 1945 সালে অল ইন্ডিয়া রেডিও বম্বে থেকে অডিশন পাশ করে ঠুংরি ও গজল পরিবেশন করতেন। বম্বে আইপিটি এর সঙ্গেও যোগাযোগ ছিল তাঁর। বম্বের সাংস্কৃতিক জগৎ তখন প্রগতিশীলতার কেন্দ্র। সেই সময় দুটি নাটক শান্তি ও নয়া প্রভাতের গানের কথা রচনা করেন তিনি। শচীন দেব বর্মনের সঙ্গে অনেক গানের রেকর্ডও করেন। আজ দোল দিলকে, তুম হেবারে চিৎচোর, কেন হায় স্বপ্ন ভাঙ্গার আগে, কালী বদরিয়া ছা গয়ে, ডালি ডালি ফুল কে দিল ঘুম ভাঙায় প্রভৃতি। 1975 সালে স্বামীর মৃত্যু পর্যন্ত বম্বের বাড়ি জেটে বাস করেছেন তিনি। তারপর পুত্র রাহুলের সঙ্গে রাহুলের ভদ্রাসন মেরিল্যান্ডে। কৃতিপুত্র রাহুল মারা গেলেন 1994 সালে। ছেলে ও স্বামীর মৃত্যুর অসম্ভব শোক তাকে মানসিক ভারসাম্যহীনতায় পৌঁছে দিল। শেষের সেই দিনগুলি বড় ভয়ঙ্কর ছিল এই অসামান্য গীতিকার, সুরমালিকার জীবনের। কথায় কথায় মালা গেঁথেছিলেন যিনি, বন্ধ হয়ে গিয়েছিল শেষ জীবনে তার সেই কথাও। কেবল এসডির গান শুনলে নড়ে চড়ে উঠতেন। চেতনার জগৎ তার কাছে মূল্য হারিয়েছিল। ফাঁসির একটি ওল্ড এজ হোমে তার মৃত্যু হয় 2007 সালের 15 অক্টোবর। সবচেয়ে আশ্চর্যজনক ও অতি দুঃখের বিষয় হলো যে এই অসামান্য ত্যাগী কিংবদন্তির ভাগ্যে একটি পুরস্কারও জুটল না, যার গানের কথায় শচীন দেব বর্মন থেকে আজকে শ্রোতারা সবাই হয় পুলকিত। যিনি পর্দার আড়ালে থেকে সারাটা জীবন স্বামী ও সন্তানের সুর সৃষ্টিতে অবদান রেখে গিয়েছেন, তাকেই কেউ চিনল না। ছেলে রাহুলের মৃত্যুর পর তার ক্যারিয়ার সচেতন পুত্রবধূ আশা ভোঁসলে তাকে রেখে এসেছিলেন সেই ওল্ড এজ হোমে। ত্রিপুরা সরকার মীরা দেব বর্মনকে কোনো একটা সাম্মানিক পুরস্কার দিতে গেলে সান্তাক্রুজের বাড়িতে তার খোঁজ মেলে না। বহু কষ্টে, অনেক খুঁজে সেই বৃদ্ধাশ্রমে পাওয়া যায় অশীতিপর মীরা দেব বর্মনকে। এমনকি বৃদ্ধাশ্রমের মালিকও সেদিনই প্রথম জানতে পারেন যে তার বাড়িতে ধুঁকে ধুঁকে এতগুলো বছর কাটিয়ে দিয়েছেন অসংখ্য টাইমলেস গীতিকবিতা স্রষ্টা মীরা দেব বর্মন। বন্ধুরা, আপনারা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে।
আমাদের অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।